নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত। আমি গৌতম সরকার বলছি। শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। হোলির পূর্ণ দিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দফায় দফায় মিটিংয়ের পর শেষ পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করল। কিন্তু সেই ঘোষণাটা আংশিক। মাত্র সারা গোটা দেশে 182টি আসনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে আজকে। তার মধ্যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি বড় রাজ্যগুলো রয়েছে, উড়িষ্যা রয়েছে, কিন্তু কোথাও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনো হয়নি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ, এমনকি কেন্দ্রশাসিত দুটি এলাকা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং দাদরা নগর হাভেলি, সেখানকার প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গিয়েছে। তো আমরা এই প্রার্থী তালিকায় খুব স্বাভাবিকভাবেই দেখেছি যে যারা বিজেপির বিগ শট তারা সকলেই প্রায় স্থান পেয়েছেন। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আবার বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে অমিত শাহ দলের বিজেপি সভাপতি লড়বেন গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে, যে কেন্দ্রে দীর্ঘদিনের সাংসদ হচ্ছেন বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। এর থেকে একটা ইঙ্গিত পরিষ্কার যে এবার লালকৃষ্ণ আদবানিকে প্রার্থী করছে না বিজেপি, এবং তাকে অন্য কোনো কেন্দ্রেও দেওয়া হচ্ছে না। এমনকি আদবানির যে ইচ্ছে ছিল বলে আমরা বিজেপি সূত্রে জেনেছিলাম যে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি চেয়েছিলেন বিজেপি ওই কেন্দ্রে তার ছেলে জয়ন্ত আদবানিকে প্রার্থী করুক, কিন্তু বিজেপি সেটা করেনি। সেখানে খোদ অমিত শাহ দলের রাজ্য সভাপতি দাঁড়িয়ে গেলেন। আরেকটি তাৎপর্যপূর্ণ হচ্ছে যে আরেকজন বর্ষিয়ান নেতা, যিনি অটল বিহারী বাজপেয়ীর জমানায় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন, মুরলী মনোহর যোশী, তাকেও প্রার্থী করা হয়নি। তিনি উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হতেন, তাকে প্রার্থী করা হয়নি। এবং এরা দুজনই দলের মার্গদর্শক মণ্ডলীর সদস্য। তার মানে বিজেপিতে এই প্রবীণ নেতাদের বৃদ্ধতন্ত্রের অবসান সূচনা হলো এই প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে। তারা আর বিজেপিতে রইলেন না। তো ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অন্যেরা, আবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থী তালিকায় তিনজন গুরুত্বপূর্ণ মহিলার নাম আমরা এখনো পাইনি। তার মধ্যে একজন খোদ লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, আরেকজন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, এবং আরেকজন বিজেপির হিন্দুত্ব রাজনীতির মুখ এবং ফায়ার ব্র্যান্ড লিডার বলে পরিচিত উমা ভারতী। এই তিনজন মহিলাকে আমরা দেখলাম না। আমরা খবরিয়া 24-এ একদিন আগেই আমরা এই খবরটা পরিবেশন করেছিলাম যে এবার এই তিনজন মহিলা প্রার্থী হতে চাইছেন না। তারা শারীরিক কারণ দেখাচ্ছেন, কিন্তু আসলে সেটাই কারণ কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এটা নিয়ে জল্পনা চলবে। কিন্তু আমরা যে জায়গায় আজকে আলোচনাটা কনসেন্ট্রেট করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানেও 42টা আসনের মধ্যে 28টাতে আজকে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। যেটা বারবার বলা হচ্ছিল, গত এক সপ্তাহ ধরে বারবার বলা হচ্ছে বিজেপির প্রার্থী তালিকায় প্রচুর চমক থাকবে, নানান রকম চমক হবে। মুকুল রায় বলেছেন দেখতে থাকুন, এ তো মাত্র ট্রেলার শুরু হয়েছে, এরপরে আসল ফিল্ম এখনো বাকি। একই কথা বলেছেন আমাদের রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ। তিনি এমনকি গতকাল এই কথাও বলেছেন কোট আনকোট যে এত দেরি হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশে, কোন কুছ পরোয়া নেই, ওস্তাদের মার শেষ রাত্রে। তো সেই ওস্তাদের কোন মার শেষ রাত্রে দেখলাম? আমরা যে প্রার্থী তালিকা দেখছি সেই প্রার্থী তালিকায় আদৌ কি কোনো চমক আছে? এখনো পর্যন্ত প্রার্থী তালিকা যা দেখা যাচ্ছে সেটা মোটামুটি প্রত্যাশিত। যারা খুব সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই প্রায় প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। যাদবপুরের সাংসদ, বোলপুরের সাংসদ, তৃণমূলের সাংসদ, তিনি এবার বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন, কিন্তু কেন্দ্র বদল হয়েছে, তিনি যাদবপুরে দাঁড়াচ্ছেন। তো অনুপম হাজরার ব্যক্তিগত পরিচিতি সবাই জানে, কিন্তু অনুপম হাজরার নেতা হিসেবে কোনোদিন প্রতিষ্ঠিত নন। তার নিজস্ব সংগঠন বলে কিছু আছে বলেও কোনোদিন জানা যায়।
যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বিকাশ ভট্টাচার্য সিপিএমের প্রার্থী, যেখানে মিমি চক্রবর্তীকে সামনে নিয়ে লড়ছে, সেখানে কিন্তু প্রায় বাঘের ঘরে ঠেলে দেওয়া হলো অনুপম হাজরাকে। আর কে? সৌমিত্র খা, তিনি বিষ্ণুপুরের সাংসদ, তাকে বিষ্ণুপুরে রেখে দেওয়া হয়েছে। আর কে? অর্জুন সিং বিধায়ক, তিনি এসেছেন, তাকে দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে প্রার্থী করে দেওয়া হয়েছে ব্যারাকপুর কেন্দ্রে। যে কেন্দ্রটি তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন দীনেশ ত্রিবেদীর বদলে তাকে দল প্রার্থী করুক। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি বলেই তিনি তৃণমূল থেকে সরে গিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপরে টিকিট পেয়ে গিয়েছেন। যদিও তিনি দল বদলের প্রেক্ষাপট হিসেবে, কারণ হিসেবে অন্য কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বালাকোটের হামলা নিয়ে প্রশ্ন তুলেছে, এই মোদির দেশভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে, তার প্রতিবাদে তিনি দলত্যাগ করেছেন, সে আলাদা কথা। চমক যদি কিছু বলতে হয় তাহলে ভারতী ঘোষ পুলিশ ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, দুধে পুলিশ অফিসার ছিলেন, মাওবাদীদের বিরুদ্ধে তার লাগাতার সাফল্যের কথা আমরা জানি। তো সেইটা হচ্ছে যে, কিন্তু তার বিরুদ্ধে আবার প্রচুর মামলা রয়েছে, টাকা আত্মসাতের মামলা রয়েছে, ইত্যাদি রয়েছে। তাকে বহুদিন তিনি ফেরার ছিলেন, তারপর সুপ্রিম কোর্ট তাকে অ্যারেস্ট করতে না করায় তিনি আপাতত জামিনে একটু স্বস্তিতে আছেন। তাকে ঘাটাল কেন্দ্রে প্রার্থী করেছে, যে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত, যে জেলায় তিনি দীর্ঘদিন পুলিশ সুপার ছিলেন। ঝাড়গ্রামে তিনি অ্যাডিশনাল পুলিশ সুপারের কাজ করেছেন, তো সেখানে তাকে দেওয়া হয়েছে। তো ফলে কিন্তু আরেকটা একটুখানি অপ্রত্যাশিত, যে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, তিনি দীর্ঘদিন বীরভূমে রাজনীতি করছেন, ময়ূরেশ্বরের আগে প্রার্থী হয়েছেন এবং বীরভূমের মাটি কামড়ে তিনি পড়েছিলেন। তাকে কিন্তু বীরভূমে প্রার্থী করা হয়নি, তাকে প্রার্থী করা হলো হুগলিতে। বীরভূমের দুটো আসন, একটা বীরভূম, একটা বোলপুর, দুটো কেন্দ্রের কোনোটাতেই তাকে প্রার্থী করা হয়নি, করে দেওয়া হয়েছে তাকে হুগলির কেন্দ্র, যে কেন্দ্র তুলনামূলকভাবে তার অপরিচিত জায়গা। তো এরকম একটা, আর উত্তরবঙ্গের দিকে আমরা যদি তাকাই, উত্তরবঙ্গেও সেই একই। কোচবিহারে কাকে প্রার্থী করা হলো? যিনি আসলে কিছুদিন আগেও তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন, যাকে কেন্দ্র করে কোচবিহার অশান্ত হয়েছিল যুব তৃণমূল এবং তৃণমূলের লড়াইয়ে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বহিষ্কার করেন এবং তিনি বহিষ্কৃত হওয়ার পর বিজেপিতে যোগ দেন এবং তিনি শেষ অবধি বিজেপির টিকিটে এবার ওখানে লড়ছেন। তো এই ইতিমধ্যেই তার বিজেপিতে লড়া নিয়ে বিজেপির মধ্যে যে নানান রকম মতবিরোধ আছে, সেটা আমরা আজকে সকাল থেকে দেখেছি। খবরিয়া 24-এ ওই খবর হয়েছে, নানান রকম পোস্টার কোচবিহার শহরে দেখা যাচ্ছে, যেখানে তাকেই ইঙ্গিত করা হচ্ছে বলে অনেকে মনে করছেন। ফলে বিজেপির কোচবিহারের বাহিনী কতটা সমবেতভাবে নিশীথ প্রামাণিকের পক্ষে নামবেন সেটা এখনো নিশ্চিত নয়। আলিপুরদুয়ারেও তেমনি দীর্ঘদিনের যারা বিজেপির ক্যাডার নেতা, তারা কিন্তু কেউ প্রার্থী হননি। প্রার্থী করা হয়েছে যিনি কিছুদিন আগেও আদিবাসী বিকাশ পরিষদের নেতা ছিলেন, জন বার্লা। অবশ্য তিনি দীর্ঘদিন ধরেই বিজেপিকে সমর্থন করে চলেছেন, তাকে প্রার্থী করে দেওয়া হলো। সম্ভবত চা বাগানের আদিবাসী ভোটের দিকে তাকিয়ে এই অঙ্কটা, একজন আদিবাসী প্রার্থী চাই, তাকে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কেন্দ্রে যাকে করা হয়েছে, জয়ন্ত রায়, তিনি রাজনীতিতে প্রায় অপরিচিত। রায়গঞ্জে করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে, তিনি কিন্তু বিজেপিতে পরিচিত নাম, কিন্তু রায়গঞ্জ কেন্দ্রে তাকে কতটা সবাই চেনেন সেটা নিয়ে একটা সন্দেহ আছে। একইভাবে বালুরঘাট, সুকান্ত মজুমদার, তাকে বালুরঘাট কেন্দ্রের মানুষ কতটা চিনবেন, তিনি রাজনীতিতে কতটা পরিপক্ক, সেই সব প্রশ্ন আছে। উত্তর মালদায় খগেন মুর্মু, মাত্র সেদিন উনি সিপিএমের বিধায়ক ছিলেন, তিনি সিপিএম থেকে ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন, তাকে প্রার্থী করা হয়েছে। তাকেও প্রায় বাঘের ঘরে ঠেলে দেওয়া হয়েছে। ওখানে তৃণমূলের পক্ষে লড়ছেন দীর্ঘদিনের সাংসদ মৌসম নূর, এবং কংগ্রেসের পক্ষ থেকে ওখানে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মৌসুমীরই মামাতো ভাই গনি খান চৌধুরীর পরিবারের আরেক উত্তরাধিকারী ঈশা খান চৌধুরী, যিনি দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেন খান চৌধুরী, মানে ডালু বাবুর ছেলে।
ফলে ওই রকম একটা লড়াইয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে খগেন মুর্মুকে। যদিও বিজেপির এবং এইটা নিয়ে অসন্তোষ আছে বিজেপিতে, ইতিমধ্যে পোস্টার পড়েছে তাকে নিয়ে যে আমরা তাকে প্রার্থী চাই না বলে বিজেপির লোকেরা পোস্টার দিয়েছে, ফলে তাকেও ঘর সামলাতে অনেকটা সময় দিতে হবে। আর দক্ষিণ মালদায় যাকে প্রার্থী করা হলো তিনি পশ্চিমবঙ্গবাসীই নন, তিনি বাঙালি, তিনি কিন্তু অধিকাংশ সময় থাকেন দিল্লিতে, রূপা মিত্র চৌধুরী। ফলে এই লিস্টটাকে আদৌ চমক বলা উচিত হবে কিনা সেটা আপনাদের বিচার্য বিষয়, আপনারাই বিচার করবেন। আমাদের বিচারে কিন্তু কখনো মনে হচ্ছে না যে ওস্তাদের মার শেষ রাত্রে হলো, দীর্ঘদিন পরে হলো, আসলে ওস্তাদের মার অন্তত পশ্চিমবঙ্গে হলো। আর কেন্দ্রীয় রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একদিকে দীর্ঘদিনের কিছু নেত্রী তারা সরে যেতে পারেন বলে আজকের প্রার্থী তালিকা ইঙ্গিত মূল্য, আর লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীদের মতো নেতারাও দূরে সরে যে যাচ্ছেন এরকম, বা তাদেরকে আর প্রার্থী না করাতে একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই হবে, সেই ঝুঁকিটাও বিজেপি নিচ্ছে। এবং এই তালিকাটা তৈরি করতেও বিজেপিকে প্রায় 1 সপ্তাহ অপেক্ষা করতে হলো, আলোচনার পর আলোচনা, তাও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নয়, মাত্র 182টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হলো। ফলে আমাদের আরও দেখতে হবে বিজেপি কোন পথে চলেছে, বিজেপির প্রার্থী কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, বিজেপি এই প্রার্থী তালিকা নিয়ে কতটা লড়াই করতে পারবে, এটা আদৌ কোনো চমক সৃষ্টি করতে পারবে কিনা সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা নিশ্চয়ই নজর রাখব, আপনারাও নজর রাখবেন। আপনাদের আবার সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজকের মতো এখানেই, খবরিয়া 24-এ আপনাদের শুভেচ্ছা জানাই। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।